গতকালকে তোমাদেরকে ক্লাস 12-এর ইতিহাসের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে আমি কিছু নোট দিয়েছিলাম, যেগুলো 2024-এ আসার সম্ভাবনা রয়েছে। তো তোমরা ওগুলো দেখো এবং মুখস্থ করার চেষ্টা করো। আমি চেষ্টা করছি আজ থেকে নোটগুলো তোমাদের যেন সুবিধা হয় বুঝতে। ছায়া প্রকাশনীর শিক্ষক থেকে প্রথম অধ্যায়ে আমি আজকে যে নোটটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তো ছায়া প্রকাশনীর শিক্ষক বইটা নাও। সেখানে আজকে যে আমি নোটটা বোঝাবো সেটা হচ্ছে পেশাদারি অপেশাদারি ঐতিহাসিক কাদের বলে, আর এদের মধ্যে পেশাদারি এবং অপেশাদারি ঐতিহাসিকদের মধ্যে পার্থক্য কোথায়, মানে পার্থক্য কি কি, সেটা আজকে আমি তুলে ধরবো। আমি হয়তো যখন পড়াটা বোঝানোর চেষ্টা করব, ঠিক আমার মতো করে বোঝানোর চেষ্টা করব। তোমরা একটু বইটা দেখে যদি পড়ো তাহলে তোমাদের কিন্তু অনায়াসেই এই নোটটা মুখস্থ হবে। তো আজকে যে নোটটা আমি তুলে ধরছি সেটা হচ্ছে পেশাদারি অপেশাদারি ঐতিহাসিক কাদের বলে এবং পেশাদারি এবং অপেশাদারি ঐতিহাসিকদের মধ্যে পার্থক্য কোথায়। যেমন ইতিহাস কি, এটা আমাদের জানা উচিত যে ইতিহাস হচ্ছে অতীতের ঘটনাগুলোকে ধারাবাহিকভাবে বর্ণনা করা। তো ঐতিহাসিকরা অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলোকে ধারাবাহিকভাবে কালানুক্রমিকভাবে তুলে ধরে। তো তাদেরকে আমরা ঐতিহাসিক বলি। এই ঐতিহাসিক দুই প্রকারের, একটা হচ্ছে পেশাদারি, একটা হচ্ছে অপেশাদারি। তাহলে তোমাদেরকে জানতে হবে যে পেশাদারি ঐতিহাসিক কাদের বলে এবং অপেশাদারি ঐতিহাসিক কাদের বলে। তো পেশাদারি কারা? পেশাদারি হচ্ছে যে যারা তোমার ঊনবিংশ শতকের শেষ দিকে, মানে যখন 1900 শতক শেষ হচ্ছে, তখন জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইতিহাস চর্চার কাজ পেশাদারি হিসেবে ভিত্তিতে শুরু হয়। তো এটা হচ্ছে যে জার্মানির কিছু বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের কিছু বিশ্ববিদ্যালয়ে যখন যে ছাত্ররা ইতিহাস নিয়ে গবেষণা করতেন, তারা প্রথম থেকে ছাত্র জীবন থেকেই যখন পড়া শেষ হতো, পড়া শেষ করার পরেই তারা শুরু করে দিতেন ইতিহাস চর্চা করতে। ইতিহাস নিয়েই তারা পেশা হিসেবে বেছে নিতেন ইতিহাসকে। তো তাদেরকে বলা হতো পেশাদারী ঐতিহাসিক। এরা কি, যে ছাত্র জীবন থেকে ইতিহাস লেখার কাজ শুরু করেছিলেন। তো এই পেশাদারী ঐতিহাসিকদের জন্ম হচ্ছে জার্মানির বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস চর্চার পেশাদারী ভিত্তিতে এরা শুরু করে। সেই সময় থেকে কোনো কোনো ঐতিহাসিক বা ইতিহাসবিদ গোষ্ঠী ইতিহাস চর্চা এবং ইতিহাসের গবেষণাকে পেশাদারী হিসেবে বেছে নিলেন। মানে কিছু কিছু ঐতিহাসিক বা কিছু কিছু গোষ্ঠী পড়াশোনার জীবন থেকে ইতিহাসকে রচনার কাজে বেছে নিলেন। এদের কাজ হলো শুধু ইতিহাস রচনা করা। এদেরকে বলা হয় পেশাদারী। এটা ঊনবিংশ শতকের শেষ দিকে পেশাদারী ঐতিহাসিকদের জন্ম হয়। আমি বললাম যে পেশাদারী ঐতিহাসিক কাদেরকে বলে? যারা ছাত্র জীবন থেকে ইতিহাসের কাজ লেখা চালিয়ে যেত এবং ওটাকেই পেশা হিসেবে তারা গ্রহণ করে নিত, তাদেরকে বলা হয় পেশাদারী ঐতিহাসিক। তাহলে অপেশাদারী ঐতিহাসিক কাদের বলে? যে অপেশাদারী হলো যে ঊনবিংশ শতকের অনেক আগে, অর্থাৎ প্রাচীন কাল থেকেই শুরু হয়েছে বলা যায় গ্রিক ইতিহাসবিদ
হেরোডোটাস, থুকিডিডিস। আমরা জানি যে হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়, ইনি ইতিহাস প্রথম শুরু করেছিলেন। তো হেরোডোটাস, থুকিডিডিস এরা কি ঊনবিংশ শতকের অনেক আগে থেকেই প্রথম ইতিহাস রচনা করেছিলেন হেরোডোটাস। তো এদের কাজ হতো কি, যে এরা ইতিহাসের জনক হলেও হেরোডোটাস ধারাবাহিকভাবে ইতিহাস রচনা করতেন না। যখন মনে হতো ইতিহাস লিখত, আর যখন মনে হতো তখন ইতিহাস লেখা বন্ধ করত, আবার যখন মনে হতো তখন আবার লিখতেন। তো এই ঐতিহাসিকগণ ইতিহাসকে নিজের পেশা হিসেবে বেছে নেননি, মানে শখে ইতিহাস লিখতেন। যখন মনে হতো লিখত, যখন মনে হতো লিখত না। আর আরেক ধরনের আমি যেটা বললাম পেশাদারী ঐতিহাসিক, ওরা ছাত্র জীবন থেকে ইতিহাস রচনার কাজে মেতে উঠতেন। আর থুকিডিডিস, হেরোডোটাস এরা ধারাবাহিকভাবে ইতিহাস রচনা করতেন না, যখন তাদের মনে হতো যে লিখব তখন লিখত। আর এই অপেশাদারী ঐতিহাসিকরা স্থানীয় ঘটনাগুলোকে বেশি তুলে ধরতেন। তো এ হচ্ছে একটা পেশাদারী, একটা অপেশাদারী। এই পয়েন্টটা তোমাদের করা আছে উদ্ভব। উদ্ভব মানে কি জন্ম। তো পেশাদারীদের জন্ম কোথায় হলো, আর অপেশাদারী ঐতিহাসিকদের জন্ম কোথায় হলো। তো প্রথম পয়েন্ট আমি তুলে ধরলাম, এর পরেরগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। তারপরের পয়েন্ট আছে যে আর্থিক সম্পর্ক। আর্থিক সম্পর্ক কি, যে পেশাদারী ইতিহাস চর্চার আর্থিক সম্পর্ক বিষয়টি জড়িয়ে থাকে। পেশাদারী ইতিহাস চর্চার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন সরকারি প্রকল্প থেকে এই পেশাদারী ঐতিহাসিকরা টাকা পেয়ে থাকেন। তার মানে পেশাদারী ঐতিহাসিকরা সরকারি আনুকূল্য পান, আর সেই সরকারি আনুকূল্যের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই ইতিহাসবিদরা ব্যক্তিগতভাবে আর্থিক দুনিয়া বলেছে আর্থিক সুবিধা গ্রহণের সুযোগ পান। পেশাদারী ইতিহাসদের জীবনে জীবিকার অনেকাংশই নির্ভর করে বলছে তাদের ইতিহাস চর্চার কাজের উপরে। তার মানে পেশাদারী ঐতিহাসিকরা সরকারি আনুকূল্য পান, তাদের কাজের উপরে নির্ভর করে আর্থিক অবস্থাটা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পেশাদারী ঐতিহাসিকরা সরকারি আনুকূল্য পান, সেটাই হচ্ছে তাদের জীবিকার এক মাধ্যম। সেটা দিয়ে তারা সংসার জীবনও চালায়, এবং ইতিহাস রচনা করতে যে গবেষণার প্রয়োজন হয়, গবেষণার জিনিসপত্র প্রয়োজন হয়, তো এই টাকা থেকেই তারা চালিয়ে যান। আর অপেশাদারী ইতিহাস চর্চার ক্ষেত্রে সাধারণত সরকার আর্থিক সহায়তা মেলে না। ইতিহাসবিদ এবং গবেষণা নিজের আর্থিক ব্যয়ে ইতিহাস চর্চার কাজ তাদের চালিয়ে যেতে হয়। তো যারা অপেশাদারী ঐতিহাসিক এরা কোনো সরকারি আনুকূল্য পান না, নিজের অর্থ দিয়ে ইতিহাস চর্চার কাজ চালিয়ে যেতে হয়। সেই জন্য এদের দূর দূরান্তে যাওয়া একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার। ইতিহাস রচনার ক্ষেত্রে একটা ক্ষুদ্র জিনিসকে আনতেও দূর দূরান্তে ছুটে যেতে হয়, ওতে বহু সময় ব্যয় হয়, অর্থ ব্যয় হয়। তো সেই জন্য অপেশাদারী ঐতিহাসিকরা স্থানীয় বিষয়গুলোকে তুলে ধরতেন, আর যখন মনে হতো তখন লিখতেন, আর যখন মনে হতো না তখন লিখতেন না। এই হচ্ছে আর্থিক সম্পর্ক। তো আর্থিক সম্পর্কে আমরা কোন জিনিসটা তুলে ধরবো, যে পেশাদারী ঐতিহাসিকরা সরকারি আনুকূল্য পান, আর সেখান থেকে ইতিহাস চর্চার কাজ তারা চালিয়ে যান এবং ওই টাকা দিয়ে সংসারও নির্বাহ করেন। কিন্তু অপেশাদারী ঐতিহাসিকরা সরকারি আনুকূল্য পান না,
নিজের অর্থ দিয়ে ইতিহাস লেখার কাজটা চালিয়ে যান। তো আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি। তোমরা ছায়া প্রকাশনীর বলেছি যে যে বইটি আছে শিক্ষক বইটি, সেটা নাও, সুন্দর করে নোটগুলো দেওয়া আছে। আর তো এটা আমি তুলে ধরলাম আর্থিক সম্পর্ক পদ্ধতি, মানে পেশাদারী ঐতিহাসিক এবং অপেশাদারী ঐতিহাসিকরা কোন পদ্ধতিতে ইতিহাস রচনা করেন। যেমন পেশাদারী ঐতিহাসিকগণ তাদের গবেষণার জন্য উন্নত মানের আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করতে পারেন বা করেন। কেন? যে এই যে পেশাদারী ঐতিহাসিকরা সরকারি আনুকূল্য পান, তো তাদের গবেষণার জন্য বিভিন্ন জিনিসপত্রের প্রয়োজন হয়। তো সেখানে সরকারি আনুকূল্য পেলে গবেষণার জিনিসগুলো তাদের অসুবিধা হয় না। তাই যেসব জিনিসপত্র প্রয়োজন গবেষণার জন্য সরকারি আনুকূল্য থাকায় তাদের অর্থের অভাব হয় না এবং তারা বিজ্ঞানসম্মতভাবে ইতিহাসকে রচনা করে থাকেন। অপরপক্ষে অপেশাদারী ইতিহাস চর্চায় সরকারি এবং স্থানীয় তত্ত্ব বলছে সাধারণত স্থানীয় তত্ত্ব, ক্ষেত্র সমীক্ষা মানে লোকালয়ের ক্ষেত্র, কোনো একটা ক্ষেত্রের সমীক্ষা প্রভৃতি পদ্ধতি ব্যবহার করে ঐতিহাসিক তাদের তত্ত্বাদি সংগ্রহ করেন। তার মানে যে অপেশাদারী ঐতিহাসিকরা সরকারি আনুকূল্য পান না, ওরা কোনো একটা ক্ষেত্রে, তারপরে স্থানীয় তত্ত্ব, এইসব বিষয়ে তাদের ইতিহাসে তুলে ধরেন। অধিকাংশ ক্ষেত্রে অপেশাদারী ইতিহাস চর্চায় গবেষণা তাদের ইতিহাস চর্চার কাব্যটিতে একটি আংশিক সময় হিসেবে কাজ করে। তো অপেশাদারী ইতিহাস চর্চা সাধারণত স্থানীয় তত্ত্বটি থাকে এবং ক্ষেত্র সমীক্ষা প্রভৃতি হওয়ায় ঐতিহাসিকরা সেই তত্ত্ব সংগ্রহ করে ইতিহাস রচনা করেন। তার মানে যে অপেশাদারী ঐতিহাসিকদের যে পদ্ধতিতে রচনা করেন সেটা হচ্ছে যে স্থানীয় কিছু তত্ত্ব আর ক্ষেত্র বিশেষের তত্ত্ব আর বৈজ্ঞানিক মানে উন্নত মানের বৈজ্ঞানিক ভাবে গবেষণা থাকে না। কেন? যে এদের কাছে সরকারি আনুকূল্য থাকে না। কিন্তু আমরা দেখলাম পদ্ধতিতে যে পেশাদারী ঐতিহাসিকরা সরকারি আনুকূল্য পাওয়ায় তাদের গবেষণায় বিজ্ঞানসম্মত ভাবে তারা গবেষণা করে থাকেন। তারপরে হলো সময় কি? যে পেশাদারী ঐতিহাসিকরা ছাত্র জীবন থেকে ইতিহাস লেখার কাজকে তারা বেছে নেন, সরকারি আনুকূল্য পান, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদের টাকা আসে, অতএব এরা 24 ঘন্টা ইতিহাস নিয়ে মেতে থাকে। এরা দেশ বিদেশ সমস্ত জায়গার তত্ত্ব তুলে ধরেন। কেন? এদের অর্থের কোনো অভাব নেই। আর এই পয়েন্টটার নাম কি? সময়। তার মানে পেশাদারী ঐতিহাসিকরা ইতিহাস চর্চায় তাদের সিংহভাগ সময় ব্যয় করেন, কিন্তু অপেশাদারী ঐতিহাসিকরা ইতিহাস লেখার কাজটা পেশা হিসাবে গ্রহণ করেননি। খেয়াল খুশি মতো ইতিহাস রচনা করেন। যেটুকু অবসর সময় মানে অল্প সময় ইতিহাসে তারা দিয়ে থাকেন, পূর্ণ সময় দিয়ে থাকেন না। কেন? যে অপেশাদারী ঐতিহাসিকরা ইতিহাস লেখার কাজটাকে জীবিকা হিসেবে গ্রহণ করেননি, শখে গ্রহণ করেছিলেন। সেই জন্য ক্ষুদ্র একটা সময় অপেশাদারী ঐতিহাসিকরা ইতিহাসের পেছনে ব্যয় করে। এই হচ্ছে সময়ের পার্থক্য। থাকলো কি? লাস্ট ব্যাপ্তি কি? ব্যাপ্তি হচ্ছে বিস্তার। তাহলে আমরা পড়েছি যে পেশাদারী ঐতিহাসিকরা 24 ঘন্টা ইতিহাস নিয়ে মেতে থাকে। দেশ বিদেশ বিভিন্ন জায়গার কথা, স্থানীয় তত্ত্ব, কোনো লোকালয়ের তত্ত্ব, আমাদের দেশের তত্ত্ব, বৈদেশিক তত্ত্ব, সমস্ত তত্ত্ব তারা ব্যবহার করে এবং উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে বিজ্ঞানসম্মত উপায়ে তারা ব্যাখ্যা করে থাকেন। পেশাদারী ঐতিহাসিকরা শুধু কার্য লেখেন না, কার্য তো লেখেন, কার্য দেওয়ার পরে কারণের গভীরে গিয়ে কারণকে খুঁজে আনেন। কেন? 24 ঘন্টা এরা ইতিহাস নিয়ে ব্যস্ত থাকে, তাই এদের লেখার ব্যাপ্তি অনেক।
আর অপেশাদারী ঐতিহাসিক ইতিহাস লেখা একটা ক্ষুদ্র সময় ব্যয় করেন। এরা স্থানীয় তত্ত্ব দিয়ে থাকেন, কোনো ক্ষেত্র বিশেষের তত্ত্ব দিয়ে থাকেন, বিজ্ঞানসম্মত উপায়ে তারা ব্যাখ্যা দেন না এবং বিজ্ঞানসম্মত উপায়ে ব্যাখ্যা না দেওয়ায় এদের খাপছাড়া ইতিহাস। খাপছাড়া কেন? যে হয়তো যখন মনে হয়েছে ইতিহাস লিখেছে, যখন মনে হয়নি ইতিহাস লেখেনি। তাহলে এদের ইতিহাসে আমরা ধারাবাহিকতা পাবো না। যে আমরা জানি যে সুলতানি বছর 300 বছর ধরে চলেছিল, তাহলে কি করে জানতে পারলাম? যে আগেকার ঐতিহাসিকরা সাল, তারপর হচ্ছে কালক্রম উল্লেখ করতেন না। ওই রকমই যে অপেশাদারী ঐতিহাসিকরা ক্ষুদ্র একটা সময় ইতিহাসের পেছনে ব্যয় করতেন, লোকাল মানে স্থানীয় তত্ত্ব দিতেন, ক্ষেত্র বিশেষের তত্ত্ব দিতেন, বিজ্ঞানসম্মত উপায়ে তত্ত্ব দিতেন না। তাহলে আমরা এদের কাছ থেকে ইতিহাসের ব্যাপ্তি খুব একটা আশা করতে পারি না। তো দেখো, বইয়ে যা লেখা আছে আমি আমার মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা যদি মন দিয়ে শোনো, তাহলে অবশ্যই, যদি নোট মুখস্থ হয়ে যায়, ইতিহাস এমনিতেই ছাত্ররা অনেকে দেখেছি ভয় পায়, কেন আমি টিউশন করি। তো তোমরা যদি মন দিয়ে শোনো, তাহলে পয়েন্ট ধরে ধরে যদি ইতিহাস লেখার চেষ্টা করো, পয়েন্টটাকে বোঝার। আমি যেমন ভাগ করে দিলাম আর্থিক সম্পর্ক, পেশাদারীরা আর্থিক অর্থ পায়, অপেশাদারীরা অর্থ পায় না। পদ্ধতি, পেশাদারীরা বৈজ্ঞানিক পদ্ধতিতে ইতিহাস রচনা করেন, অপেশাদারীরা বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করেন না। সময়, পেশাদারী ঐতিহাসিকরা ইতিহাসের পেছনে 24 ঘন্টা সময় ব্যয় করেন, কিন্তু অপেশাদারী ঐতিহাসিকরা বৃহৎ সময়ের ক্ষুদ্র একটা অংশ ইতিহাস রচনার কাজে ব্যয় করেন। ব্যাপ্তি, তাহলে আমরা দেখতে পেলাম যে ব্যাপ্তি কথার অর্থ হচ্ছে বিস্তার। তো যারা 24 ঘন্টা ইতিহাস নিয়ে মেতে থাকে, তাদের ইতিহাস এর ব্যাপ্তি অবশ্যই বেশি হবে। তা আমি এর আগে ব্যাখ্যা করলাম। আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা বুলেট পয়েন্টে পড়াগুলো টানার কি করছি, চেষ্টা করছি। আর অপেশাদারীদের ব্যাপ্তি কম, কেন কি এদের বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, এরা কার্য দেয়, কারণকে তুলে আনে না। এদের ইতিহাস খাপ ছাড়া, কেন? যখন মনে হয় তখন ইতিহাস লেখে, যখন মনে হয় তখন ইতিহাস লেখেন না। তো এদের ইতিহাসে ঘটনায় ধারাবাহিকতা থাকে না। তো এটাই বলবো যে নোটটা যদি ভালো করে মন দিয়ে শোনো, অবশ্যই ইতিহাস তোমাদের লেখার ক্ষমতা আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না, এবং অন্যান্য ছাত্রদেরকে দেওয়ার চেষ্টা করো। আর বিশ্বাস রাখতে পারো যে এই নোটগুলো 2024-এ আসার সম্ভাবনা রয়েছে।